রামিসার ঘটনায় এইমাত্র গ্রেপ্তার হলো তার নিজের বাবা। শুধু সমাজটাকে একটু বদলায় দেন আল্লাহর হস্তে, সমাজ কাঠামোটাকে আল্লাহর হস্তে বদলায় দেন। বর্তমান সরকার রামিসার এই সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই জুতাটাই ছিল রামিছার, একটাই জুতা। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, দেখেন বাবা এই রামিছার একটা জুতা পেয়ে একদম আমাদের বাচ্চা কবরে আর ও হচ্ছে ঘুরে মানে জেলের মধ্যে ঘুমাবে, এটা তো হয় না। আমরা চাই আমাদের ঘুম যেমন হারাম করছে ওকে, আমরা চাই ও যাতে আর একদিনও শান্তির ঘুম না ঘুমাতে পারে। রামিসাকে নিয়ে কিন্তু বর্তমান সময়ে ভাইরাল হয়েছে যে ঘটনাগুলো, তা কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে সরকারের হাত পর্যন্ত পৌঁছেছে। সরকার কিন্তু দেখেছে রামিসা হত্যা মামলায় আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তার এই ফাঁসির রায় কিন্তু কার্যকারিতা হচ্ছে না বা করা হচ্ছে না। তা নিয়ে কিন্তু 18 কোটি জনগণ কিন্তু তাদের দিকে রুখে দাঁড়িয়েছে যে কেন তাকে ফাঁসির আওতায় আনা হচ্ছে না বা তাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে না, এমনটা জানিয়েছেন বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি বাবা মা। আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। প্রকাশ্যে এমন ঘোষণায় রীতিমতো প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ নেই, শিশু আছিয়ার মতো যেন এই বিচার আপিল বিভাগে ঝুলে না থাকে এজন্য বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দিলেন আরো বড় খবর। তিনি বিচার কাজ শেষ করতে সর্বোচ্চ 5 থেকে 7 দিন সময় লাগতে পারে বলে সাফ জানিয়ে দিয়েছেন। অর্থাৎ ঈদের ছুটির মধ্যেই বিশেষ আদালত বসে ঘোষণা হবে রায়। এরই মধ্যে আদালতে মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটে প্রধান আসামি সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা ইস্যুতে পালিয়ে যাওয়া আসামিকে 7 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আসামি 1 দিনের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সহযোগী অপরাধী হিসেবে তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত আদালতের অনুমতি নিয়ে ডিএনএ টেস্ট করানো হয়েছে, তার রিপোর্টও জমা দেওয়া হয়ে গেছে। এমনকি পোস্টমর্টেম রিপোর্টও হাতে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, আদালতের ছুটি থাকলেও এই মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালতের ছুটি চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন। এটা আইন মন্ত্রণালয় ডিল করছে। শুধু এই মামলাটি ডিল করার জন্য একজন স্পেশাল পিপি নিয়োগ করা হয়েছে। সবকিছু বিবেচনায় 5 থেকে 7 দিনের মধ্যে বিচার সমাপ্ত হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন। এর আগে মাগুরায় শিশু আছিয়া ইস্যুতে মাত্র 21 দিনের মাথায় অভিযুক্তের মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে তা বছর পেরোলেও আর কার্যকর করা হয়নি, ঝুলে আছে আপিল বিভাগে। ধর্ষণের বা হত্যা যে শাস্তি এবং তার সহায়তার শাস্তি উভয়েরই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমি কি কোনোদিন জানবো আমার আমিনার সাথে এটা হবে? আমি তো পারতেছি না, আমার ঘুম হচ্ছে না, আমি টেনশনে পাগল হয়ে যাচ্ছি। আমার মেয়েকে আমি কই দিব? আমি কি আবার পেটের ভিতরে ঢুকাই ফেলবো? আমার সরকার যদি আমার মেয়ে নিরাপত্তা না দিতে পারে, প্রত্যেকটা মেয়েকে আমরা স্কুলে পাঠানো বন্ধ করে দিব। আমরা ঘর থেকে মেয়েদেরকে বের করবো না। এই সরকার অশিক্ষিত জাতি পাবে, মূর্খ মা পাবে, তার দেশ বেঁচতে যাবে। আমি কি তার দেশ বাঁচানোর জন্য আমার মেয়েকে মারবো? আমার মেয়ে বাসা থেকে নিরাপত্তা পাবে না, আমার মেয়ে স্কুলে নিরাপত্তা পাবে না, মাদ্রাসায় নিরাপত্তা পাবে না। কি শুরু করছে সরকার? শুরুটা করছে কি? একটা নির্দিষ্ট আসামি যার কোনো তদন্তের প্রয়োজন নাই, সবাই জানে সে আসামি, তার বিচার করতে কেন সরকার এত সময় লাগবে? কেন সরকার এত সময় লাগবে? সরকার বিচার না করতে পারলে সরকার সারেন্ডার চালাক। আমি পারতেছি না, আপনারা করেন, আমাদের কাছে দিয়ে দেন। আমাদের মেয়েদের নিরাপত্তা সরকারে দিতে হবে, না হলে আমি আমার বাচ্চাকে, আমরা যত মেয়ে বাচ্চার মা আছি, আমরা আমাদের মেয়ে বাচ্চাকে ঘর থেকে বের করবো না। দরজা চিপায় নিয়ে আমাকে দুধ খাওয়ায়, আমি ওকে 20 টাকা দিয়ে চলে যাই। মেয়ের শোকে কাতর বাবা, তবে অন্যের মেয়েকে এভাবে চুমু দেওয়াটা কতটা যৌক্তিক? সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় রামিসার সহপাঠীদের গালে চুমু দিচ্ছেন রামিসার বাবা। তবে চুমু দেওয়ার সেই মুহূর্তে বেশ অস্বস্তি বোধ করতে দেখা যায় রামিসার সহপাঠীকে। চাঞ্চল্যকর রামিসা ইস্যুতে প্রস্তুত ফরেনসিক রিপোর্ট। ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে সোহেল রানাকেই ধর্ষক হিসেবে চিহ্নিত, চলছে অভিযোগপত্র জমার প্রক্রিয়া। এবার রামিসা হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা। আগামী 1 মাসের মধ্যেই হত্যাকারীর সর্বোচ্চ সাজা নিশ্চিতের আশ্বাস, নির্যাতনকে কোনোভাবেই প্রশ্রয় না দেওয়ার প্রতিশ্রুতি।
সোমবার থেকে শুরু হচ্ছে টানা 7 দিনের ঈদের ছুটি। ঢাকা ছাড়তে বাস, ট্রেন, লঞ্চের কাউন্টারে ঘরমুখ মানুষের চাপ। ছুটির আমেজ থেকে বাদ পড়ছেন জরুরি সেবা খাতের কর্মীরা। ঈদুল আজহার দিন হতে পারে ঝড় বৃষ্টি, শঙ্কা রয়েছে ভারী বর্ষণেরও। টানা 5 দিনের পূর্বাভাসে জানালো আবহাওয়া অফিস। গরু চুরি, ছিনতাই ঠেকাতে সিরাজগঞ্জে অভিনব উদ্যোগ। মোড়ে মোড়ে বসানো হয়েছে বাঁশকল, সাথে আছে পুলিশের বাড়তি তদারকি। রাজধানীর মিরপুরের পল্লবীতে 7 বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডে ফরেনসিক রিপোর্ট প্রস্তুত হয়েছে। রিপোর্টে মৃত্যুর আগে জোরপূর্বক ধর্ষণের প্রমাণ মিলেছে। এছাড়া ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে সোহেল রানাই ধর্ষক। ভুক্তভোগীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। শনিবার শিশুটির ময়না তদন্ত প্রতিবেদন এবং শিশু ও অভিযুক্ত ব্যক্তির ডিএনএ নমুনা পরীক্ষা করে তদন্ত কর্মকর্তার কাছে প্রতিবেদন হস্তান্তর করেছে সিআইডির ফরেনসিক ইউনিট। এছাড়া রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়না তদন্তের প্রতিবেদনও তদন্তকারী কর্মকর্তাকে দেয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগপত্রের ড্রাফট তৈরি করা হয়েছে এরই মধ্যে। এতে অভিযুক্ত করা হয়েছে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে। রোববার আদালতে অভিযোগপত্রটি জমা দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে গত বুধবার মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। ফৌজদারি কার্যবিধির 164 ধারায় দেয়া জবানবন্দিতে তিনি দাবি করেন ঘটনার আগে ইয়াবা সেবন করেছিলেন। জবানবন্দিতে ধর্ষণ ও হত্যার বর্ণনাও দেন তিনি। এদিকে রামিসা হত্যাকাণ্ডে মামলার বিচার কার্যক্রম ঈদের পর শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। রামিসা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান যুগান্তরকে জানিয়েছেন, ফরেনসিক রিপোর্টে এটি স্পষ্ট হয়েছে যে মৃত্যুর আগে ধর্ষণের ঘটনা ঘটেছে, পরে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তিনি বলেন, মামলার অভিযোগপত্র জমার জন্য যা যা কাজ আছে তা প্রায় সম্পূর্ণ হয়েছে। রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। এর আগে গত 19 মে পল্লবী থানার একটি বাসায় পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তারকে হত্যা করা হয়। এই ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে গোটা দেশ। খুনির বিচারের দাবিতে রাস্তায় নেমে আসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা হত্যার ঘটনায় হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে ময়মনসিংহে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, সবচেয়ে যেটি বড় ক্ষতি হয়েছে, বিশেষ করে বিতাড়িত ফেসিবাদের সময়ে মানবতা, মানবিকতা এবং দেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক মূল্যবোধকে একেবারেই বিনষ্ট করে দেওয়া হয়েছে। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। এ ঘটনায় সর্বোচ্চ শাস্তির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এ ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যেই নিশ্চিত করবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে কোনো ব্যক্তি এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এ বিষয়ে একটি কথা আজকের এই অনুষ্ঠানে আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না এবং বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এর আগে গত বৃহস্পতিবার রাতে রামিসার পল্লবীর বাসায় গিয়ে তার শোকাতুর বাবা ও বড় বোনের সঙ্গে দেখা করেন এবং তাদের এই হত্যার বিচার দ্রুত করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন লাখো মানুষ। আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ঈদের টানা 7 দিনের সরকারি ছুটি, চলবে আগামী 31 মে পর্যন্ত। তবে উৎসবের এই দীর্ঘ অবকাশেও ছুটি মিলছে না অনেকের। নাগরিক জীবন সচল রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি সেবা অব্যাহত রাখতে
ঈদের ছুটিতেও দায়িত্ব পালন করবেন বিভিন্ন খাতের লাখো কর্মী। গত 14 মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে টানা 7 দিনের এই ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা এবং জরুরি রাষ্ট্রীয় সেবা সচল রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতকে ছুটির আওতার বাইরে রাখা হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ খাতের কর্মীরা ঈদের ছুটিতেও দায়িত্বে থাকবেন। একই সঙ্গে ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, গণমাধ্যম, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবা সংশ্লিষ্ট কর্মী ও যানবাহনও চলমান থাকবে। দেশের বন্দরগুলোর কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদেরও ছুটি মিলছে না। এদিকে ঈদের পুরো সময় জুড়েই খোলা থাকবে হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা। ফলে চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ছুটিতে যাওয়ার সুযোগ থাকছে না। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি দায়িত্বে নিয়োজিত অন্যান্য সরকারি অফিসও সাধারণ ছুটির বাইরে থাকবে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ খাতের জন্য আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। এবারের ঈদের ছুটি সমন্বয়ের জন্য ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে সরকার। টানা 7 দিনের ছুটির বিপরীতে গেল শনিবারও সরকারি অফিস খোলা রাখা হয়। ফলে আজ অফিস শেষ হওয়ার মধ্য দিয়েই কার্যত শুরু হচ্ছে এবারের ঈদ যাত্রা ও দীর্ঘ ছুটির আমেজ। দেশের সব বিভাগে সপ্তাহ জুড়ে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের এই প্রবণতা ঈদুল আজহার দিনও থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগে চলতি সপ্তাহ জুড়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই দিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আর বর্ধিত 5 দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিকে ঢাকা সহ দেশে বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, 2-1 দিনের মধ্যে সারা দেশে গরম কিছুটা কমতে পারে। এর মধ্যে সোমবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপরে 24 ঘন্টায় তাপমাত্রা কমতে পারে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস। যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জে কুরবানি এলেই সড়ক ও নৌপথে গবাদি পশু চুরি ও ছিনতাই বেড়ে যায়। জেলা পুলিশের নির্দেশে এনায়েতপুর থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ সড়কগুলোর বিভিন্ন স্থানে বাসকল স্থাপন করা হয়েছে। এনায়েতপুর থানা পুলিশের সহযোগিতায় গ্রাম পুলিশ ও স্থানীয় সচেতন জনগণ নিয়মিত রাত জেগে পাহারা দিচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, ঈদ এলেই চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যায়। তবে এনায়েতপুর থানার কঠোর নজরদারি ও পুলিশের টহল কার্যক্রমে বর্তমানে গ্রামের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। গ্রামবাসীর ভাষ্য, বাসকল পদ্ধতি চালুর ফলে অপরাধীদের চলাচল সীমিত হচ্ছে এবং রাতের বেলায় সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের সহজেই শনাক্ত করা সম্ভব হচ্ছে। এতে চুরি ডাকাতির ঝুঁকিও অনেকাংশে কমে এসেছে। এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই ও জুয়া প্রতিরোধে স্থানীয় জনগণকে সর্বদা সজাগ থাকার জন্য অনুরোধ করা হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখলে দ্রুত থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পুলিশ ও সাধারণ মানুষের সম্মিলিত এই উদ্যোগে এনায়েতপুর থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে মনে করছে সচেতন মহল। পবিত্র ঈদুল আজহা আসলেই আলোচনায় আসে একের পর এক বিশাল আকৃতির গরু, আর এর মূল আকর্ষণ হলো পশুর নাম। এবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামের গরু। তবে কুরবানির পশুর নাম রাখা কি জায়েজ? এ বিষয়ে ইসলাম কি বলছে? কুরবানি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত এবং মহান আল্লাহর বিশেষ নিদর্শন বা শিয়ারুল্লাহ। এই ইবাদতের মূল শিক্ষা হলো তাকওয়া, আন্তরিকতা ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ। কিন্তু সাম্প্রতিক সময়ে কুরবানির পশুর নাম নিয়ে এক ধরনের অস্বস্তিকর প্রতিযোগিতা ও বিদ্রুপাত্মক সংস্কৃতি দেখা যাচ্ছে। ইসলামী শরীয়ত অনুযায়ী পশু পাখির সুন্দর ও মার্জিত নাম রাখা সম্পূর্ণ বৈধ। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবে কেরাম তাদের পোষা প্রাণীদের নাম রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের নাম ছিল আজবা ও কাসওয়া, আর ঘোড়ার নাম ছিল সাকব এবং খচ্চরের নাম ছিল দুলদুল। অতএব আদর করে কুরবানির পশুর একটি সুন্দর নাম রাখা ইসলামী সংস্কৃতিরই অংশ এবং এতে কোনো সমস্যা নেই। কিন্তু মানুষের নামে নামকরণ নয়, কারণ এটি ইসলামী আদব ও শালীনতার পরিপন্থী। এছাড়া কোনো পশুকে মানুষের নামে ডাকা পরোক্ষভাবে সেই ব্যক্তির নাম ও মর্যাদাকে খাটো করা শামিল হতে পারে। তাই এ ধরনের নামকরণ থেকে বিরত থাকাই উত্তম। অনেক সময় বিদ্বেষ বা উপহাসের উদ্দেশ্যে কুরবানির পশুর নাম রাখা হয় বিভিন্ন রাজনৈতিক নেতা বা বিতর্কিত ব্যক্তির নামে। ইসলামে কাউকে বিদ্রুপ করা কিংবা মন্দ নামে ডাকা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। বাহ্যিকভাবে এটি রাজনৈতিক ঘৃণা বা প্রতিবাদের বহিঃপ্রকাশ মনে হলেও ইসলামী স্কলারদের মতে এ ধরনের আচরণ কুরবানির
স্কুলে দিব না, মাদ্রাসায় দিব না, অশিক্ষিত জাতি হবে, হোক অশিক্ষিত জাতি, আমার কিছু যায় আসে না। আমার মেয়ে, আমার সন্তান আমার কোলে থাকবে, সব সময় আমার কোলে আমার সন্তান থাকবে, আমার কলিজার টুকরা আমার কলিজার ভিতরে থাকুক। আপনার অশিক্ষিত জাতি নিয়ে আপনি বসে থাকেন, আমার কিছু যায় আসে না। আমি আমার বাচ্চার নিরাপত্তা আমার বাসায় পাই নাই। রামিসা বাসায় ছিল, রামিসা তার নিজের বাসায় ছিল, রামিসা কোথাও যায় নাই। রামিসা কেন মরলো? রামিসা কেন মরলো? আর রামিসা মরছে, রামিসার মৃত্যু হয়ে গেছে, রামিসার মাটিতে হয়ে গেছে, রামিসার আসামির এখনো কোনো শাস্তি হয় নাই। এটার মানে কি? কি শুরু করছে সরকার? সরকার ওই দিন পুলিশ না ধরতো, পুলিশ আমাদের কাছে দিয়ে যাইতো, এতদিনের শাস্তি হয়ে সে মাটির সাথে মিশে যাইতো। আর যদি ঠিক আছে আমার হাতে দিবে না, এখনো কেন আইন প্রণয়ন হয় নাই? আমি কি বলতে পারি আপনাদের ভিতরে কে রামিসার খুলির মতো পুরুষ? আমি জানি না। আমার এখন সব পুরুষকে সন্দেহ হয়, সবগুলো পুরুষ আপনাদেরকে আমার সন্দেহ হয়। আমি পারতেছি না আপনাদের দিকে, আমি ভালো চোখে আমি তাকাইতে পারতেছি না। প্রত্যেকটা মানুষকে আমি সন্দেহ পাই। কেন কেন আমার ভাই, আমার বাবা, আমার মামা, চাচা, হ্যাঁ, আমি ঘুমাতে পারছি না আজকে 4 রাত। আমার মেয়েটা দেখতে ওর মতোই, আমার মনে হচ্ছে যতবার আমি ওকে দেখি, আমার মেয়েকে দেখি, আমি ওকে দেখি, আমার মেয়েকে দেখি, একবার দেখি আমি আমার মেয়েকে, আমার মেয়ে নিজে ট্রমাটাইজ হয়ে আছে, সারাক্ষণ বলতেছে আম্মু কেন মারলো? আমি ওকে কি জবাব দিব? ওকে কেন মারলো? আমি কি জবাব দিব আমার মেয়েকে? আপনারা বলেন, আপনারা আমাকে জবাবটা শিখিয়ে দেন, আমি আমার মেয়েকে জবাবটা দেই। আমি কি বলবো আমার মেয়েকে কেন ওকে মারছে? একটা 6 বছরের বাচ্চাকে আমি কি বলবো কেন রামিসা মরছে? আমার বাচ্চাকে আমি পড়াশোনা করাবো না, স্কুলে পাঠাবো না। আপনারা অশিক্ষিত জাতি পান, অশিক্ষিত মা পান, আমার কিচ্ছু দেখার বিষয় না। আমার মেয়ে আমার কোলে জীবিত থাকুক, আমার সামনে থাকুক, আমি এতটুকুতেই শান্তি। আমার পড়াশোনার দরকার নেই। আমার সরকার আমার মেয়ের নিরাপত্তা দিতে পারে না। আমি পড়াশোনা দিয়ে কি করবো? কি করবো আমি পড়াশোনা দিয়ে? আমার নিরক্ষ বাঙালি থাকুক, আমার কিচ্ছু যায় আসে না। আমার আপনাকে সন্দেহ হয়, আপনাকে সন্দেহ, ওর টিচার, ওর বাবা, ওর ভাই, আমার সবাইকে সন্দেহ হয়। আমি পারবো না আমার মেয়েকে বাইরে পাঠাতে, আমার সম্ভব না। আমার সরকারকেও সন্দেহ হয়। সরকার নিজেও পুরুষ মানুষ, আমি ওনাকেও বিশ্বাস করি না। এখন আমি ওনাকেও বিশ্বাস করি না, কোনো পুরুষকে আমি বিশ্বাস করি না, কাউকে আমি বিশ্বাস করি না। আমি আমার মেয়েকে আমার কলিজার ভিতরে রাখবো। যদি এখানে শাস্তি না হয়, আমরা মেয়ে বাচ্চার মারা মেয়ে বাচ্চাদেরকে ঘর থেকে বের করবো না, ওরা আমাদের ঘরেই থাকবে। আপনারা আপনাদের সরকার যেমন চায় তা করেন, মেয়ে বাচ্চাগুলো আমাদের কলিজার ভিতরেই থাকবে। এছাড়া ওদেরকে বাঁচানো যাবে না। এছাড়া আপনারা সবাই ওদেরকে মেরে ফেলবেন, সবাই মেরে ফেলবেন, আপনি মেরে ফেলবেন, আপনি মেরে ফেলবেন, আপনি মেরে ফেলবেন, সবাই মেরে ফেলবেন। কেউ ওদেরকে বাঁচতে দিবেন না, কেউ বাঁচতে দিবেন না, ওদেরকে সবাই আপনারা মেরে ফেলবেন। ওরা মেরে ফেলবেন, আর ওদেরকে ঘর থেকে বের করলে, রুমে থেকে বের করলে আপনারা মেরে ফেলবেন। ওদেরকে ঘর থেকে বের করা যাবে না। ওরা আমাদের কলিজার ভিতরে থাকুক, বেঁচে থাকুক, বেঁচে থাকুক। রামিসা কেন বললো? আমি আমার মেয়ে জিজ্ঞেস করে আম্মু রামিসাকে কেন মারছে? আমি কি বলবো আমার মেয়েকে? একটা 6 বছর বাচ্চাকে আমি কি বলবো রামিসাকে কেন মারছে? আপনার কাছে উত্তর আছে? উত্তর আছে? আমি ওকে কি উত্তর দিব? আমি কি উত্তর দিব আমার মেয়েকে? আমার মেয়ের বয়স 6 বছর, ও কেজিতে পড়ে, সাউথ পয়েন্ট স্কুলে পড়ে। আমি ওকে কি উত্তর দিব? কি উত্তর দিব? আমার কোনো উত্তর নাই। ও আমাকে বারবার জিজ্ঞেস করে কেন মারলো, ও কি করছে, ও কি করছে? ও তো কিছু করে নাই বাবা, ও কিছু করে নাই, রামিসা কিছু করে নাই, রামিসা করে নাই। করছে হচ্ছে আমাদের জাতি, আমাদের সমাজ, আমাদের সরকার, আমাদের দেশ। আর নাহলে প্রত্যেকটা মেয়ে বাচ্চাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করুক। আমরা এই দেশে থাকতে চাই না। আমাদের বাচ্চাদেরকে ভিসা প্রোভাইড করুক। আমাদের প্রত্যেকটা মেয়ে বাচ্চা দেশের বাইরে পড়াশোনা করবে, এখানে পড়াশোনা করবে না, এখানে ঘর থেকে বের হবে না। এখানে আমাদের ঘরে, আমাদের রুমে থাকবে। ওরা আমাদের চোখের সামনে থাকবে, ওরা বের হবে না। রামিসা আমার বেশ জমান। আমার রামিসাকে দেখলে আমার মেয়ের কথা মনে পড়ে, আমি ঘুমাইতে পারি না। আমার মেয়ের মতো দেখতে, আমার মেয়ের মতো সবকিছু। ও কোথায়? রামিসার আম্মু যখন ফাহিমাকে মারছে, তখন কি রামিসার আম্মু জানতো যে পরের টার্গেট তার মেয়ে? এখন আমি কি জানবো আমার মেয়ে পরের টার্গেট? আমার মেয়ে আমিরা পরে টার্গেট। আপনারা টার্গেট করবেন, আপনারা টার্গেট করবেন, সবাই টার্গেট করবে। কে বাঁচাবে ওকে? কে বাঁচাবে? রামিসার আম্মু তো বললাম না রামিসাকে বাঁচাইতে। আমি কিভাবে বাঁচাবো আমার আমিরাকে? আমি তো পারবো না বাঁচাইতে। আমি জানি না। আমার সরকার বিচার না দিলে আমি আমার মেয়েকে স্কুলে পাঠাচ্ছি না, আপনারা পাঠান। আমার এত সাহস নেই ভাই। আমার মেয়ে আমার ভিতরে থাকবে, আমার কলিজায় থাকবে। আমার পড়াশোনার দরকার নেই, আমার কিছু দরকার নেই। আমার মেয়ে বাচ্চা আমার সামনে থাকবে। আমি এতটুকুই চাই, আমি এতটুকুই চাই। আপনাদের বিচার আপনাদের কাছে রাখেন। আপনি আপনার বিচার নিয়ে আপনি বসে থাকেন। আমার মেয়েকে আপনি বিচার দিতে পারবেন না। রামিসা আপু ঠিকই বলছে, এই দেশে কোনো বিচার নাই। বিচার হলে ফাহিমার বিচার দৃষ্টান্ত হয়তো 15 দিনের মাথায় আবার একটা অঘটন কিভাবে ঘটে? কিভাবে ঘটে? যদি ফাহিমার দৃষ্টান্ত বিচার হইতো, তাহলে এই কুলাঙ্গারকে পারতো, এই কুলাঙ্গারকে পারতো রামিসাকে মারতে। রামিসাকে মারতে পারতো না। ফাহিমার বিচার হয় না, এদিকে রামিসা মরছে। রামিসার বিচার হবে না, এদিকে আমি মারবে। আমি মারবো না। এখান থেকে ওখানে আমার বাসা। আমার মেয়ের পরের টার্গেট আমার মেয়ে হবে। আমি জানি আপনারাই মারবেন ওকে, আপনারাই মারবেন। আপনাদের সরকার মারবে, পুলিশ মারবে, র্যাব মারবে, সবাই মারবে। সব পুরুষ মানুষ ওকে মেরে ফেলবে। প্রত্যেকটা মেয়েকে আপনারা মেরে ফেলেন, মেরে ফেলেন, মেরে ফেলেন। আপনারা পুরুষ মানুষ একা দুনিয়া করেন, আমাদের দুনিয়া করার দরকার নাই। আমার মেয়েকে আমি কিভাবে বাঁচাবো? কোথায় নিরাপত্তা দিব? কোথায় নিব আমি তাকে? আর আমি
কি উত্তর দেবো আমার মেয়েকে কেন রামিসাকে মারছে? আমার কাছে কোনো উত্তর নাই। আমি এই ছোট্ট বাচ্চাকে কি বুঝাবো? ধর্ষণ কি? ও আমাকে জিজ্ঞেস করে মা ধর্ষণ কি? আমি কি উত্তর দেবো আমার মেয়েকে? ও আমাকে জিজ্ঞেস করে মা ধর্ষণ কি? আমার ছেলে ক্লাসে 2 এ পড়ে, ও আমাকে জিজ্ঞেস করে মা ধর্ষণ কি? ক্লাস 3 তে পড়ে, জিজ্ঞেস করে মা ধর্ষণ কি? আমি ওকে কিভাবে বুঝাবো ধর্ষণ কি? আমি কি উত্তরটা দিব? আমার কাছে তো উত্তর নাই। আমার বাচ্চা কেন এই প্রশ্ন করবে এই দেশে? কেন ওর ব্রেনে এটা ঢুকবে? কেন ও জানবে এগুলা? কেন জানবে? কি শিক্ষা দিচ্ছেন বাচ্চাদেরকে আপনারা? হ্যাঁ, সরকার বসে আছেন, যেই হোক সরকার, আমার সেটা দেখার বিষয় না। প্রত্যেকটা সরকারের একই কাজ। এতগুলো ধর্ষণের কোনো ফাঁসি হয় নাই, কোনো বিচার আমরা দেখি নাই, কোনো বিচার শুধু শুনছি আসামি গ্রেপ্তার পর্যন্তই শেষ। তারপর আর কিছু নাই, তারপর আর কিছু যাবে। আবার আরেকটা তারপর আমরা ভুলে যাব, আবার আরেকটা ওই বাসায় আবার নতুন ঘটনা, আবারও লাইভ, আবারও ফেসবুক, আবার আপনাদের ভিউ। কেন রে ভাই, এই দেশ তো দরজা চিপায় নিয়ে আমাকে দুধ খাওয়ায়, আমি ওকে 20 টাকা দিয়ে চলে যাই। মেয়ের শোকে কাতর বাবা, তবে অন্যের মেয়েকে এভাবে চুমু দেওয়াটা কতটা যৌক্তিক? সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় রামিসার সহপাঠীদের গালে চুমু দিচ্ছেন রামিসার বাবা। তবে চুমু দেওয়ার সেই মুহূর্তে বেশ অস্বস্তি বোধ করতে দেখা যায় রামিসার সহপাঠীকে। একজন বাবা হিসাবে আমার যা 10 জন মানুষের বাবা হিসাবে যা চিন্তা করে আমি সেটাই করেছি, এর বাইরে কিছু না ভাই। ভিডিওতে দেখা যায় নিজের মেয়েকে হারিয়ে অন্যের মেয়েকে দেখে কান্নায় ভেঙে পড়েন রামিসার বাবা। ঠিক তখনই পরের মেয়েকে এভাবে চুমু দিয়ে সান্ত্বনা দেন তিনি। তবে এই বিষয়টা নেট দুনিয়ায় কেউ স্বাভাবিকভাবে নিচ্ছে না। সামাজিক মাধ্যমে রামিসার বাবার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কেউ বলছেন লোকটাকে আমার সুবিধার মনে হয়নি, আবার কেউ বলছেন এটা বাবা মেয়ের ভালোবাসা। বাবা 10টা টাকা দাও, মানে কি করবা? বলে চিজ খাবো। আমি দুষ্টামি করে বলে 20 টাকা দেবো, আমাকে দুধা খাওয়াইতে হবে। আমি দুধা খাওয়াবো না। তাহলে আমি চলে গেলাম। দরজা চিপায় নিয়ে আমাকে দুধ খাওয়ায়, আমি ওকে 20 টাকা দিয়ে চলে যাই। বাবা, এই একটি শব্দে লুকিয়ে থাকে নিরাপত্তা, ভালোবাসা, নিঃস্বার্থ স্নেহের পুরো পৃথিবী। পৃথিবীর সব বাবাই চায় রাজকন্যার মতো তার মেয়েকে আগলে রাখতে। নিজের স্বার্থ যতটুকুই হোক, মেয়ের মুখে হাসি ফোটাতে বাবারা কখনো হিসেব করেন না। ঠিক তেমনি মেয়ের সহপাঠীকে কান্না করতে দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না রামিসার বাবা। তাই হয়তো মেয়ের সহপাঠীকে স্নেহে আদর করে চুমু দিয়েছেন তিনি। 10 জন মানুষের বাবা হিসাবে যা চিন্তা করে আমি সেটাই করেছি। ভিডিওতে বাবা মেয়ের এই ভালোবাসাকে নিয়ে তিলকে তাল বানিয়ে ছেড়েছেন নেটিজেনরা। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, রামিসার বাবার চুমুর এমন দৃশ্য স্বাভাবিক না অস্বাভাবিক? যিনি মূল দর্শক এবং দর্শন করে যিনি রামিসা আক্তারকে হত্যা করেছে, সে হলো সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা। তাকেও আসামি করা হয়েছে, 1 নম্বর আসামি। আর তাকে এই দর্শন এবং হত্যায় যে সহযোগিতা করেছে স্বপ্না আক্তার না, স্বপ্না খাতুন, তার আইডি নাম অনুসারে স্বপ্না খাতুন, তাকে এই মামলা আসামি করা হয়েছে। এবং এখানে নারী শিশু নির্যাতন দমন আইনের 9-2 এবং 30 এই ধারা এবং দণ্ডবিধির 201 এবং 34 ধারায় এই অভিযোগপত্রটি দাখিল করা হয়েছে। এখানে 9-2 ধারায় যদি দর্শন বা উক্ত দর্শন পরবর্তী অন্যবিধ কার্যকলাপের ফলে দর্শনের শিকার নারী বা শিশুর মৃত্যু ঘটে, তখন এই ধারাটি এখানে প্রয়োগ করা হয়। তো সেহেতু 1 নম্বর আসামি সোহেল রানা, সে দর্শন করে এবং দর্শনের ফলে তার অন্যবিধ কার্যকলাপের জন্য, যেমন তার হাত গলা কেটে ফেলেছে, তার হাত বিচ্ছিন্ন করে ফেলেছে, তাকে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করেছে, যার ফলে তার মৃত্যু হয়েছে। সেই জন্য তার বিরুদ্ধে 9-2 এই ধারার অভিযোগ। এবং তার স্ত্রী স্বপ্না আক্তার, স্বপ্না খাতুন, সে যেহেতু তাকে এই কর্মের জন্য সহযোগিতা করেছে, তার বিরুদ্ধেও এই 30 ধারায় সেখানে সম্পৃক্ত করা হয়েছে। এছাড়া যে আলামত, অর্থাৎ হত্যা করার সময় যে বিষয়গুলো তার মাথা, মস্তক এবং তার হাত পা এবং তার শরীর, এটাকে গোপন করার জন্য বা এটাকে সরিয়ে ফেলার জন্য যদি এই ধরনের কার্যকলাপ করা হয়, সেটাতে আমাদের দণ্ডবিধির 201 ধারা, এই ধারায় তার বিরুদ্ধে 1 নম্বর আসামি সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এবং ওই কাজে যে সহযোগিতা করে, অর্থাৎ তার স্ত্রী, তার বিরুদ্ধে 34 ধারা সেখানেও তার বিরুদ্ধে আনা হয়েছে। অতএব এই ধারাগুলোর উপরে 2 জনের বিরুদ্ধেই আনা হয়েছে।
এবং এই ধারাগুলোর সর্বোচ্চ মৃত্যুদণ্ড, দর্শনের হত্যার যে মৃত্যুদণ্ড শাস্তি এবং তার সহায়তার শাস্তি, উভয়েরই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরা চাই না যে এই মুহূর্তে আরেকটা শিশু ধর্ষিত হোক। যদি হয় তাহলে দায় ভাই নিতে হবে প্রধানমন্ত্রীকে, আপনাকে নিতে হবে। আপনি যদি এই সিস্টেম চেঞ্জ না করেন, নতুন আইন জারি না করেন, তাহলে আমরা যারা আছি আমরা কিন্তু আপনার যে বাসভবন আছে সেটা ঘেরাও করতে বাধ্য হবে। তো আমরা বলবো এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এখন আমরা বলবো যে আমাদের দেশ চালাচ্ছে কে বলছে? আমরা সবাই বলে তারেক রহমান। আমি বলবো না, জনাব তারেক রহমান আপনি দেশ চালাচ্ছেন না। এই মুহূর্তে আপনাদেরকে পদত্যাগ করা উচিত। শুধু পদ নিয়ে বসে থাকবেন এবং দেশের জনগণের ঘামের টাকা উপার্জন করা আপনাদের মন্ত্রিসভায় আপনারা এগুলো পাবেন, তা কিন্তু চলবে না। আপনাদেরকে বলছি, হুঁশিয়ার করে দিয়ে বলছি, যে আইন আপনারা চালু করেছেন যে ধর্ষক যারা তাদেরকে ধরবেন, আকাশের চাঁদ দেখার মতো তাদেরকে দেখা যাবে এবং তারা আপিল করবে এবং পর্যায়ক্রমে 1 বছর লেগে যাবে। আপনারা সবাই জানেন আসিয়ার ঘটনাটা, তার আপন বোনের হাজবেন্ড বা শ্বশুর এরা যে জঘন্য কাজটা করেছিল এবং এই শিশুটি এই হসপিটালে ছিল অনেক দিন, কিন্তু তার বিচারটা কি আজ পর্যন্ত হয়েছে? হয়নি বলেই এই নরপিচাসগুলো বারবার মাথা চাড়া দিয়ে ওঠে। আমরা তাদের ঘাড় মুচকে দিয়ে ফেলবো এবং বলবো যে আইন আপনারা করেছেন, যে সংবিধান নিয়ে দেশ চালাচ্ছেন 53টা বছর ধরে, এই সংবিধানের ভেতর থেকে বেরিয়ে আসুন। জনগণের সরকারের জনমতের দেশ চাই এবং সংবিধানটা যেন জনমতের হয়, সেই সংবিধানের ধারায় আমরা আমাদের দেশকে দেখতে চাই। আমরা চাই না যে এই মুহূর্তে আরেকটা শিশু ধর্ষিত হোক। যদি হয় তাহলে দায় ভাই নিতে হবে প্রধানমন্ত্রীকে, আপনাকে নিতে হবে। আপনি যদি এই সিস্টেম চেঞ্জ না করেন, নতুন আইন জারি না করেন, তাহলে আমরা যারা আছি আমরা কিন্তু আপনার যে বাসভবন আছে সেটা ঘেরাও করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, নারী শক্তি জিন্দাবাদ। 24শে গণঅভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম যে এ থেকে তো বোধহয় রক্ষা পাওয়া যাবে, তবে আমরা দেখছি রক্ষা পাওয়া তো দূরের কথা, যে শিশুগুলো ফেরেশতা বলা যায়, তারা ভালো মন্দ কিছু বোঝে না, সেই শিশুদেরকেও ছাড়ছে না। এমন নরপিচাস হয়ে যাচ্ছে তারা ভুলে যাচ্ছে যে তাদের ঘরেও মা বোন কিংবা তাদের স্ত্রী আছে, কন্যা আছে। তারা কেন ভুলে যায় এগুলো কথা? তারা ভুলে যায় তাদের যে মনুষ্যত্ব হারিয়ে ফেলছে তারা দিন দিন। এটার একমাত্র কারণ হচ্ছে বর্তমান যে আইন, সে আইনের পরিপ্রেক্ষিতে তারা এই দুঃসাহসিকতা পাচ্ছে বলেই প্রতিনিয়ত আমরা একটার জন্য বিক্ষোভ করছি এক জায়গায়, আরেক জায়গায় দেখছি যে আরেকটা ধর্ষণ হয়ে যাচ্ছে। শুধু ধর্ষণ নয়, একদম মেরে ফেলা হচ্ছে, জীবন থেকে চিরতরে পৃথিবী থেকে বিদায় দেওয়া হচ্ছে। এইটার অধিকার তাদেরকে কে দিয়েছে? বলা হচ্ছে মাদকাসক্ত হয়ে বিভিন্ন, তাহলে এই মাদকগুলো কারা করছে আমাদের দেশে নিয়ে আসতেছে? কেন তারা এই মাদকাসক্ত হয়ে ভুলে যাচ্ছে এই কোমলবতী শিশুরা, যাদের খেলার বয়স, যারা এখনো ভালো মন্দ বোঝে না, তাদেরকে কেন ধর্ষণ করবে? এতটা কেন নরপিচাস হয়ে যাচ্ছে? তো আমরা বলবো এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এখন আমরা বলবো যে আমাদের দেশ চালাচ্ছে কে বলছে? আমরা সবাই বলে তারেক রহমান। আমি বলবো না, জনাব তারেক রহমান আপনি দেশ চালাচ্ছেন না। আপনি শুধু বসে আছেন এবং বসে বসে আপনি কি চিন্তা ভাবনা করেন এটা আপনি শুধু জানেন। আমরা আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছি, এত চিন্তা করার ভিতর থেকে আপনি বেরিয়ে আসুন এবং আপনার দেশে আপনার যে যাদেরকে মন্ত্রী বিভিন্ন জায়গায় রেখেছেন, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং নারী এবং শিশু মন্ত্রণালয়ের আছেন ডক্টর জাহিদ সাহেব, উনি কি করছেন? আমার প্রশ্নটা রয়ে গেল। তাছাড়া হচ্ছে প্রতিমন্ত্রী পুতুল ম্যাডাম, আপনি কি করছেন? আপনাদেরকে তো আমরা বলবো যে এই মুহূর্তে আপনাদেরকে পদত্যাগ করা উচিত। শুধু পদ নিয়ে বসে থাকবেন এবং দেশের জনগণের ঘামের টাকা উপার্জন করা আপনাদের মন্ত্রিসভায় আপনারা এগুলো পাবেন, তা কিন্তু চলবে না। আপনাদেরকে বলছি, হুঁশিয়ার করে দিয়ে বলছি, যে আইন আপনারা চালু করেছেন যে ধর্ষক যারা তাদেরকে ধরবেন, আকাশের চাঁদ দেখার মতো তাদেরকে দেখা যাবে এবং তারা আপিল করবে এবং পর্যায়ক্রমে 1 বছর লেগে যাবে। আপনারা সবাই জানেন আসিয়ার ঘটনাটা, তার আপন বোনের হাজবেন্ড বা শ্বশুর এরা যে জঘন্য কাজটা করেছিল এবং এই শিশুটি এই হসপিটালে ছিল অনেক দিন, কিন্তু তার বিচারটা কি আজ পর্যন্ত হয়েছে? হয়নি বলেই এই নরপিচাসগুলো বারবার মাথা চাড়া দিয়ে ওঠে। আমরা তাদের ঘাড় মুচকে দিয়ে ফেলবো এবং বলবো যে আইন আপনারা করেছেন, যে সংবিধান নিয়ে দেশ চালাচ্ছেন 53টা বছর ধরে, এই সংবিধানের ভেতর থেকে বেরিয়ে আসুন। জনগণের সরকারের জনমতের দেশ চাই এবং সংবিধানটা যেন জনমতের হয়, সেই সংবিধানের ধারায় আমরা আমাদের দেশকে দেখতে চাই। আমরা চাই না যে এই মুহূর্তে আরেকটা শিশু ধর্ষিত হোক। যদি হয় তাহলে দায় ভাই নিতে হবে প্রধানমন্ত্রীকে, আপনাকে নিতে হবে। আপনি যদি এই সিস্টেম চেঞ্জ না করেন, নতুন আইন জারি না করেন, তাহলে আমরা যারা আছি আমরা কিন্তু আপনার যে বাসভবন আছে সেটা ঘেরাও করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, নারী শক্তি জিন্দাবাদ। আছে যে নানান ব্যানার থেকে
আসলে এই আওয়াজগুলো আসছে, এটা যেরকম একটা ভালো ব্যাপার, এটার ব্যাপার একটা অন্য ব্যাপারও আছে, যে এই যে এত ব্যানারগুলো নিয়ে যখন আমরা এই একই কথা বলছি, সেই জায়গা থেকে আমার মনে হয় যে একটা ব্যানার থেকে যদি আমরা সবাই মিলে আওয়াজ দিতে পারতাম এই বিচ্ছিন্নভাবে না বলে, সেটা আমাদের জন্য আরেকটু ফলপ্রসূ হতো, এবং সেটা হয়তো সরকারের প্রতি আমরা যে চাপটা সৃষ্টি করতে চাই সেটাতে হয়তো আরও অনেক আমরা বিচারিক প্রক্রিয়া এবং এই ধরনের অপরাধ সংগঠিত হওয়ার ক্ষেত্রে আমাদের যে একত্রিত যে একটা অংশগ্রহণ এবং আমাদের যে একটা ভয়েস, এইটা একসাথে উচ্চারিত হলে সেটা অনেক জোরে শোনা যায় এবং দূর পর্যন্ত যায়। আজকের এই আয়োজনের ধর্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্ক, এই প্ল্যাটফর্মটার উদ্দেশ্য হচ্ছে এটি ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে, নারী নিপীড়ন আমি বলবো না, কারণ নারীর সাথে সাথে আমরা দেখছি আসলে নিপীড়নটা নারীদের মধ্যে আর নাই, নিপীড়নটা শিশু পর্যন্ত চলে গেছে, এবং আমরা জানি যে শিশুর কোনো লিঙ্গ হয় না। এবং আমরা দেখছি যে রামিসার জন্য কথা বলতে এসছি, আপনারা দেখছেন ব্যানারে রামিসার কথা, কিন্তু রামিসার পরে আরও 2টা নিপীড়নের ঘটনা, এবং তার মধ্যে একজন মাদ্রাসার ছাত্র আবদুল্লাহর ঘটনা আমরা জানি, তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এবং এই রেপের মধ্যে পড়তে হয়েছে। এবং আরেকজন চট্টগ্রামে আপনারা খুব ভালো করেই জানেন, ফারিয়া, 4 বছরের একটা শিশু, ধর্ষণের ঘটনা গতকালকে আমরা দেখেছি। তো এই যে রামিসা পর্যন্তই তো আমরা আসলে ভেবেছিলাম যে শেষ হয়ে যাবে, কিন্তু আমরা দেখলাম যে না, রামিসা পর্যন্ত আসলে শেষ না, এখানে আরও আমাদের নাম গুনতে হচ্ছে। সুতরাং এই জায়গায় আমাদের মনে হয় যে এটা আসলে আমরা যারা রাজনীতি করি, আমরা সব কিছু, আমাদের একটা প্রবণতা আছে সব কিছু রাজনৈতিকভাবে ডিল করার, কিন্তু দেখেন সমস্যাটা তো আসলে রাজনৈতিক না। আমরা রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে আমরা ডিল করতে পারি, কিন্তু সামাজিক সমস্যা যেখানে কোনো দল নাই, মত নাই, সবাই আমরা একসাথে এক কথা বলছি যে আমরা আমাদের নিরাপত্তা চাই, আমরা নাগরিক নিরাপত্তা চাই। সুতরাং এই যে নাগরিক নিরাপত্তা চাওয়ার জায়গাটা, এটার আসলে একটা প্ল্যাটফর্মে আমরা যদি বিভিন্ন দল মতের মানুষকে একসাথে করতে পারি, সেইখানে আমার মনে হয় যে সেই আওয়াজটা যেরকম আমরা অনেক দূর পর্যন্ত পৌঁছাতে চাই, এবং আমরা আসলে চাই না যে এই জায়গাটা দীর্ঘায়িত করতে, কারণ আমরা চাই যে ধর্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্কের প্রোগ্রামটা, মানে এরকম প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ, মানে কোনো একটা ঘটনা ঘটার পরে বিক্ষোভ করা, এটা আজকেই শেষ হয়ে যাক, আমরা এটা চাই না। তো এই জায়গাতে আমি বলতে চাই যে এই ধর্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্কটা যেহেতু একটা সামাজিক প্ল্যাটফর্ম, আমরা বিভিন্ন রাজনৈতিক দল হতে পারি, বিভিন্ন সামাজিক সংগঠনের হতে পারি, কিন্তু আমরা একসাথে এসে জানেও আমাদের এই সামাজিক সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারি, এই জায়গাতে আমরা যাতে আসতে পারি, সেই কারণেই এই ধর্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্কটা তৈরি করা। এবং এটার কিন্তু আসলে উদ্যোক্তা আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে এটার উদ্যোক্তা আসলে আমরা সবাই, আপনারা এখানে যারা আছেন সবাই এটার উদ্যোক্তা, কিন্তু একজনের তো আসলে ইনিশিয়েটিভটা নিতে হয়, সেটা হয়তো আমি নিয়েছি। এবং এখানে এটা জরুরি না আমার রাজনৈতিক পরিচয় কি, এখানে আমার পেছনে যারা বসে আছেন সম্মানিত অতিথি এবং যারা পথে আছেন, যারা আসছেন এখানে যুক্ত হতে, তাদেরও রাজনৈতিক পরিচয় মুখ্য না, তাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা এই নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলব, এবং এই আওয়াজটা জারি রাখা দরকার। এবং আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে অনেক কিছুই করা হচ্ছে, কিন্তু যেটা করা হচ্ছে না যে সামাজিকভাবে জিনিসটাকে ডিল করা। সরকারের জায়গা থেকে সরকার সেটা করার একটা দাবি আমরা করব, এবং আমাদের জায়গা থেকে আমরা প্রত্যেকে হয়তো এই ধর্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্কের মাধ্যমে আমরা সামাজিক সচেতনতামূলক কর্মসূচি হোক, বিভিন্নভাবে আমরা আসলে